নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 17তম অংশ। আজ পর্যন্ত শান্তিনিকেতনে, কলকাতায়, সমস্ত দেশে দেখি ছাত্রদের আর অধ্যক্ষদের, অধ্যাপকদের মধ্যিখানে দুস্তর ব্যবধান। কেউ কারো ন্যায্য যুক্তিতে কানও দেন না, ছাত্ররাও না, গুরুরাও না। এর একমাত্র কারণ হলো কল্পনা শক্তির অভাব। একে অন্যের দৃষ্টিভঙ্গিটা মনে মনে কল্পনা করতেও অপারগ এবং অনিচ্ছুক। যাজ্ঞে প্রসঙ্গক্রমে কিছু অবান্তর কথা বলে ফেললাম, তবে ওই কল্পনা শক্তি এর একমাত্র ওষুধ। এমনি করে আমার বিয়ের 5 বছর কেটে গেছিল। মনের মধ্যে কত যে আশ্চর্য ঘটনার পুঁজি জমা হয়েছিল সে আর কি বলবো। কতক চোখে দেখা, কতক শুধু কানে শোনা। আমার স্বামীর চেয়ে আমার ভাসুর প্রায় 12 বছরের বড় ছিলেন, কিন্তু গল্প জমত আমার সঙ্গে। ব্রাহ্মদের ওপর তিনি খুব একটা প্রসন্ন ছিলেন না। হেরম্বচন্দ্র মৈত্র ওদের কীরকম আত্মীয় হতেন, তার ব্রাহ্মত্ব আমার ভাসুর বরদাস্ত করতে পারতেন না। নানা রকম সম্পূর্ণ অবিশ্বাস্য সরস গল্প বলে প্রমাণ করতে চাইতেন যে লোকটা পণ্ডিত হলেও অত্যন্ত হাস্যকর রকম সংকীর্ণ মনা। মনে মনে একটু চড়তাম, তবে সন্দেহ হতো সেটাই বোধহয় ওর আসল উদ্দেশ্য। তাই রাগটা চেপে যেতাম। ভারী বুদ্ধিমান ছিলেন। একদিন বললেন, তুমি যে বলো ব্রাহ্ম সমাজের কাছে বাঙালি সমাজ অনেকখানি ঋণী, স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতা, কিছু সামাজিক দুর্নীতি করা ইত্যাদির ক্ষেত্রে, বেশ, সবই আমি মেনে নিলাম। তা এখন সেসব চেষ্টা সফল হয়েছে তো? রামমোহন রায় যা যা চেয়েছিলেন এখনকার শিক্ষিত হিন্দু সমাজ তার প্রায় সবই মেনে নিয়েছে তো? শুনে আমি মহা খুশি হয়ে বললাম, হ্যাঁ, ঠিক তাই। ভাসুর বললেন, তাহলে ব্রাহ্ম সমাজে টিকে থাকার আর কোনো দরকার নেই বোঝা যাচ্ছে। এভাবে বাঙালি সমাজকে মিছিমিছি খণ্ডিত করে না রেখে তুলে দেওয়া হচ্ছে না কেন? আমি তো আকাশ থেকে পড়লাম, তার জীবনের শেষ দিন পর্যন্ত তার স্নেহ থেকে বঞ্চিত হয়নি। প্রত্যেক রবিবার সকালে এসে সারাদিন আমার বাড়িতে কাটিয়ে যেতেন। কত যে সারা জীবনের দুঃখ, ব্যর্থতা, বিফলতার গল্প বলতেন। বুঝতে পারতাম তাতে ওর মনটা একটু হালকা হতো। 68 বছর বয়সে 1955 সালে যখন মারা গেলেন, আমি একজন প্রকৃত বন্ধু হারালাম। আরেকজন অসাধারণ লোকের কথাও বলতে হয়। তার নাম ছিল কেশব হাজারি। জামতারার যে আবাসিক হাই স্কুল থেকে আমার স্বামী ম্যাট্রিক পাশ করেছিলেন, ইনি তার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এর অসাধারণ অনুপ্রেরণায় বাংলায় কত যে কৃতি সন্তান তৈরি হয়েছিলেন ভাবলে আশ্চর্য হতে হয়। তাদের মধ্যে নামকরা ডাক্তার আছেন, ফণীভূষণ মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ সর্বাধিকারী, আরও অনেকে ছিলেন, যেমন সরস্বতী প্রেসের শ্রী শৈলেন্দ্রনাথ গুহরায় প্রমুখ। এরা সকলে মিলে স্থির করলেন কেশব হাজারির কাছে তার হাতে তৈরি কৃতজ্ঞ ছাত্ররা যে কী গভীরভাবে ঋণী, এই সত্যটাকে রূপ দিতে হবে তাকে একদিন কলকাতায় এনে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করে। উৎসব অনুষ্ঠিত হলো আমাদের বাড়ির বাগানে। শৈলেনবাবু বিনা খরচে সুন্দর স্মারকগ্রন্থ ছেপে দিলেন, তাতে নানান জনের শ্রদ্ধাজ্ঞ নিবেদন করা হলো। দুঃখের বিষয়, তার কপিটি কোথায় হারিয়ে গেছে। জলযোগ হয়েছিল। সন্ধ্যা অবধি বাড়িতে একটা আনন্দের হাওয়া বইছিল। আমার কেবলই মনে হচ্ছিল আমি কখনো এমন শিক্ষক পাইনি যিনি আমার ব্যক্তিত্বের ওপর কোনো গভীর ছাপ রেখে গেছেন। ভালো মাস্টারমশাই, ভালো শিক্ষিকা পেয়েছি, কিন্তু গুরু পাইনি। আমার গুরু আমার দাদামশাইয়ের স্মৃতি, আর আমার মা, বাবা, জ্যাঠামশাই ও দাদারা। একথা আমি বারবার বলি। রবীন্দ্রনাথকে ও বিবেকানন্দ স্বামীকে যখন ভালো করে বুঝতে শিখলাম, তখন আমার কৈশোর কবে পার হয়ে গেছে। কেশব হাজারি শুধু মাস্টারমশাই ছিলেন না, গুরুও ছিলেন। ছেলেদের শুধু ম্যাট্রিক পাস করাতেন না, তাদের চরিত্রও তৈরি করে দিতেন। বলিষ্ঠ, সৎ, সৎকর্মে ব্রতী। তার বিদ্যালয়টির কথা ভাবলে আশ্চর্য হই। 70 বছর বয়সের বেশি আগে প্রতিষ্ঠিত স্কুলটার মধ্যে এক ধরনের চির আধুনিকতা ছিল। এখন পর্যন্ত নানা পরীক্ষা নিরীক্ষা চালাবার পর দেশ বিদেশে নানান বড় বড় আবাসিক বিদ্যালয় যে নিয়মে চলে, উনিও সেকালে অনেকটা সেই নিয়মেই স্কুলের পত্তন করেছিলেন। তার মধ্যে একটা স্বাবলম্বী ভাব ছিল। বিরাট অট্টালিকা ফাঁদার পয়সা ছিল না তার।
হয়তো অনেকে সেই কারণেই একটু বড় স্কুল বাড়িতে ক্লাস হতো, কিন্তু ছেলেরা থাকতো ছোট ছোট আলাদা ভাড়া বাড়িতে। একজন করে মাস্টারমশাই আর একজন বড় ছেলের হেফাজতে প্রত্যেক বাড়ির আলাদা রান্নাঘর এদের যত্নে সুষ্ঠুভাবে চলতো। এক এক ক্লাসের ছেলে এক একটা বাড়িতে না থেকে ছোট ছোট ছেলেরা মিলেমিশে থাকতো। বড়রা ছোটদের দেখাশোনা করতে পারত, যেমন নিজেদের পরিবারে সবাই করে থাকে। যেসব ছেলেদের অবস্থা ভালো নয় তাদের কাছ থেকে মাইনে নেওয়া হতো না, তার বদলে তারা কিছু কিছু তদারকির কাজ করে দিত। খেলাধুলো ও শরীর গঠনের ওপর গুরুত্ব দেওয়া হতো, পড়াশোনার ওপর তো বটেই। কেশব হাজারি নিজে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত দেখাশোনা করে আসতেন। গরম জায়গা, দুপুরে সবাই যাতে বিশ্রাম করে, শরীর খারাপ হলে যাতে তখনই ওষুধ পায়, এসব দিকে তার চোখ ছিল। ওই মস্ত প্রতিষ্ঠানকে তিনি বাপের মতো লালন করতেন। তার ফলও পেয়েছিলেন আশাতীত রকমের। অনেক সময় ভাবি, মনুষ্যত্বই না থাকে যদি, তাহলে কতগুলো দক্ষতা, বিদ্যা ইত্যাদি দিয়ে কতটুকুই বা এগোনো যায়। স্কুলটি কিন্তু শেষ পর্যন্ত উঠে গেল।